হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজফর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্যাটার্ন রিকগনিশনের টেমপ্লেট ম্যাচিং। তো এই টেমপ্লেট ম্যাচিং যে চ্যাপ্টারটা, এটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে 5 থেকে 10 মার্কের কোশ্চেন আসার পসিবিলিটিস আছে, সব ম্যাথ থিওরি মিলায়। তো এই ভিডিওটা একটু মনে বোঝার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে মেনলি টেমপ্লেট ম্যাচিং কি, টেমপ্লেট ম্যাচিং এর 4টে অ্যালগরিদম, মানে বেলম্যান ফোর্ড অপটিমালি প্রিন্সিপাল, এডিট ডিস্টেন্স, ডাইনামিক টাইম র্যাপিং এবং ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং। এই 4টে অ্যালগরিদম আজকে আমরা মেনলি দেখবো। তো ভিডিও লেন্থ একটু বড় হতে পারে, যেহেতু 4টে টপিক একবারে দেখবো। তবে হোপফুলি যদি মনোযোগ যদি দেখেন, তাহলে আপনারা খুব ইজিলি এখান থেকে ম্যাথ সলভ করতে পারবেন এবং সেই সাথে থিওরিটিক্যাল পার্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে জানতে হবে যে টেমপ্লেট ম্যাচিং জিনিসটা কি। টেমপ্লেট ম্যাচিং ইজ এ টেকনিক ইন প্যাটার্ন রেকগনিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং। অর্থাৎ এটা একটা টেকনিক প্যাটার্ন রেকগনিশন ইমেজ প্রসেসিং করার জন্য। ইউজ টু ফাইন্ড এ স্মল পার্ট, অর্থাৎ একটা লার্জ ইমেজ থেকে তার কিছু টেমপ্লেট বা কিছু কিছু ছোটো ছোটো পার্ট যদি নিয়ে আমরা সেটাকে ম্যাচিং করা ট্রাই করি বা সেটাকে নিয়ে কাজ করি, সেটাই হচ্ছে মেনলি টেমপ্লেট ম্যাচিং। আচ্ছা, টেমপ্লেট ম্যাচিং এর গোলটা কি? টেম্পলেট ম্যাচিং গোলটা হচ্ছে ডিটেক্ট অবজেক্টস অফ অ্যান ইমেজ, একটা ইমেজের অবজেক্টকে ডিটেক্ট করা, লোকেট স্পেসিফিক প্যাটার্ন, সেটা প্যাটার্ন খুঁজে বের করা ইমেজ থেকে, মেজার সিমিলারিটি বিটুইন টেমপ্লেট অ্যান্ড ইমেজ রিজিয়নস, অর্থাৎ আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করব এবং ইমেজের যে রিজিয়নটা সেটার মধ্যে সিমিলারিটি মেজার করাটাও হচ্ছে টেমপ্লেট ম্যাচিং এর মেন কাজ। ফাইন্ড দ্য বেস্ট ম্যাচিং পজিশন, অর্থাৎ আমাদের ইমেজের সাথে টেমপ্লেটের যে বেস্ট ম্যাচিং পজিশনটা সেটা খুঁজে বের করাও কিন্তু টেমপ্লেট ম্যাচিং এর সবচেয়ে বড় গোল। তো এগুলো তো একদম বেসিক কনসেপ্ট, যে ডেফিনেশন আর কাজটা কি বা মেন গোলটা কি। তাছাড়া আমরা ডিরেক্টলি এখন 4টা অ্যালগরিদমে চলে যাই। প্রথমে আমরা দেখবো বেলম্যানস অপটিমালি প্রিন্সিপাল। তো এখানে বেলম্যানস প্রিন্সিপালে কি বলা হয়েছে, অ্যান অপটিমাল সলিউশন ইজ কম্পোজড অফ অ্যান অপটিমাল সলিউশন অফ ইটস সাব প্রবলেমস। অর্থাৎ একটা অপটিমাল সলিউশন যদি আমরা নিয়ে থাকি, সেগুলো হচ্ছে কতগুলো সাব প্রবলেমের সমষ্টি। এই দেখেন, ইফ এ পাথ ইজ অপটিমাল, অর্থাৎ একটা পাথ যদি অপটিমাল হয়ে থাকে, এভরি সাব পাথ ইনসাইড ইটস অলসো অপটিমাল। অর্থাৎ যদি একটা পাথ অপটিমাল হয়, এই পাথের ভিতরে বা যতগুলো সাব পাথ আছে সেই সাব পাথগুলোও কিন্তু অপটিমাল হবে। তো এই বেলম্যান অপটিমালি প্রিন্সিপালকে মেনলি স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এখানে একটা জিনিস দেখাই দিই, এই যে অপটিমাম পাথ আর অপটিমাল পাথ। তো দেখেন এখানে কি করা হয়, অপটিমাম পাথ বলতে কি, যে আমাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত পৌঁছাতে কতটুকু রাস্তা যাওয়া লাগবে, সেটা হচ্ছে অপটিমাম পাথ। আর অপটিমাল পাথটা কি, যে আমাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত পৌঁছাতে মাঝখানে কতগুলো পাথকে অতিক্রম করতে হবে এবং কোন ওয়েতে গেলে সেটা মানে বেস্ট ওয়ে হবে বা বেস্ট পাথ হবে, সেটাই হচ্ছে অপটিমাল পাথ। ঠিক আছে? তো অপটিমাম আর অপটিমালের ডিফারেন্সটা হোপফুলি বুঝতে পেরেছেন। তো দেখেন, I0J0 বলতে এখানে স্টার্টিং বোঝাচ্ছে, আর IFJF বলতে এফ হচ্ছে ফিনিশিং বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখেন, আমাদের বেলম্যান অপটিমালি প্রিন্সিপালে কি করা হয়, যে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত বা ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাতে মাঝখানে কিছু চেক করা হয়ে থাকে, যে মানে যদি কোনো পাথ শর্টেস্ট না হয়, দেন আবার চেক করা হয় যে এই ওয়ে থেকে তো শর্টেস্ট হলো না, আর একটা ওয়েতে যেয়ে দেখি শর্টেস্ট হয় কিনা বা বেস্ট সলিউশন পাওয়া যায় কিনা আর কি, সেই জিনিসটা। তো এটাই হচ্ছে মেনলি অপটিমাল পাথ। তো এটা থেকে সবচেয়ে ইজি হবে যে আমরা এই এক্সাম্পলটা দেখি। ধরেন এখানে টেমপ্লেট দেওয়া আছে 1 2 3, এটাকে আমাদেরকে ম্যাচ করতে হবে এবং আমাদের যে রেফারেন্স ইমেজ দেওয়া আছে সেখানে মান দেওয়া আছে 1 2 4 1 2 3 6 দেওয়া আছে। তাহলে এই বেলম্যানস অপটিমালি প্রিন্সিপাল কি করবে, প্রথমে চেক করবে 1 2, দেখবে যে হ্যাঁ এটার সাথে 1 2 মিলে গেছে। এরপর সে চেক করবে 1 2 4, তখন দেখবে যে না, এখানে তো আছে 1 2 3, তাহলে তো মিললো না, তাই না? 1 2 4 তো মিলতেছে না টেম্পলের সাথে। তাহলে এখন কি করবে, এটাকে তারা ক্রস করে দিবে, অর্থাৎ এটা ম্যাচ হয়নি, ক্রস, এই যে ক্রস সাইন দেওয়া আছে এখানে একটা। এরপর সে আবার কি করবে, এটার পরে আবার এই যে এই জায়গাটা বরাবর থেকে আবার চেক করা শুরু করবে। এখানে যদি ম্যাচ হয়নি, তাহলে প্রিভিয়াসটা ম্যাচ হওয়ার কোনো চান্স আর নাই। তাহলে সে কি করবে, পরবর্তী যে ভ্যালুগুলো সেগুলোকে আবার চেক করবে। তখন সে আবার চেক করে দেখলো কি এখানে আছে কি 1 2, তাহলে দেখেন এখানে 1 2 মিলে গেল। এরপর আবার চেক করবে কি 1 2 3, অর্থাৎ একটা একটা করে আগাবে, এই যে 1 2 আর 3। তাহলে এখানে কি হবে, দেখেন এখানেও আছে 1 2 3, তাহলে আমরা কিন্তু এইখানেও 1 2 3 পেয়ে গেলাম, তাই না? তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের টেমপ্লেটটা ম্যাচ হয়ে গেল, রেফারেন্সের সাথে টেমপ্লেটটা ম্যাচ হয়ে গেল। এটাই মেনলি বেলম্যানস অপটিমালি প্রিন্সিপাল, একটা একটা করে চেক করছে। অর্থাৎ এটা কি ইন্টারমিডিয়েট লেভেল, যে দেখেন
আমি বলছিলাম কি স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত বোঝার যতগুলো পাথ ক্রস করা হয় সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট নোড। ঠিক আছে, এই দেখেন এখানে কি হচ্ছিল, এই দুটো চেক করছিল, তাহলে এটা ইন্টারমিডিয়েট নোড। এরপরে কি তিনটা চেক করছিল, যখন এগুলো হলো না তখন আবার কি করছে, এগুলোকে বাদ দিয়ে আবার এখান থেকে চেক করছে, এই দুটো সেম হলো। এবার আবার তিনটা চেক করে দেখলো হ্যাঁ এটা কিন্তু টেমপ্লেটের সাথে মিলে যাচ্ছে, তখন তারা কি করছে অপটিমাল পার্ট হিসেবে সেটাকে ডিফাইন করে দিচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে টেমপ্লেটের সাথে ম্যাচ হয়েছে, এটা হচ্ছে অপটিমাল। তো এটা বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট, তো আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, এখন আসা যাক এডিট ডিস্টেন্স। Edit distance measures how different two strings are containing the minimum number of operations need to convert a string into another. অর্থাৎ এডিট ডিস্টেন্সে কি হয় যে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে টেমপ্লেট আকারে এবং আরেকটা স্ট্রিং দেওয়া থাকবে রেফারেন্স আকারে, ওই দুটো স্ট্রিং এর মধ্যে সব যে অ্যালফাবেটগুলো সেগুলো সিমিলার কিনা সেটা চেক করবে হচ্ছে এডিট ডিস্টেন্স। যদি সিমিলার না হয় সেটা কি চেঞ্জ হয়েছে না ইনসার্ট করা হয়েছে না ডিলিট করা হয়েছে, এই জিনিসটাই হচ্ছে এডিট ডিস্টেন্স চেক করে থাকে। এই যে দেখেন এখানে তিনটা অপশন থাকে, ইনসার্ট, ডিলিশন আর সাবস্টিটিউশন, অর্থাৎ এখানে তিনটা কাজ হয়ে থাকে। এবং এখানে এই এডিট ডিস্টেন্সকে মেনলি ইউজ করা হয় স্পেল চেকারে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের স্পেলিং লিখে থাকি। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দিই, অ্যাপ্লিকেশন, এটাই চিন্তা করেন। তো দেখেন আপনি যদি একটা পি দেন, এখানে এই ধরেন এই পিটা বাদ গেছে, তাহলে কি স্পেলিংটা ঠিক হলো? ঠিক হলো না, তাই না? মূল বানান তো APPLICATION, তাই না? তো মূল বানানের সাথে এটা ডিফারেন্স কি, একটা পি হচ্ছে মিসিং, অর্থাৎ একটা পি হচ্ছে ডিলিট হয়ে গেছে বা সাবস্টিটিউশন হয়ে গেছে, এই জিনিসটাই হচ্ছে চেক করা হয়ে থাকে এডিট ডিস্টেন্সের মাধ্যমে। তা আসেন আমরা এক্সাম্পল দেখি ডিরেক্ট। আচ্ছা, দেখেন এখানে কি হচ্ছে, এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে বিউটি আর একটা রেফারেন্স দেওয়া আছে BEFUTY, দুইটা বানান। এখন বিউটি বানান তো হচ্ছে এইটা, কিন্তু এখানে দেখেন কি চেঞ্জ আছে, এখানে বি সেম, ইও সেম, এর জায়গায় এফ আসছে, ইউ সেম, টি সেম, ওয়াই সেম, জাস্ট এর জায়গায় এখানে এফ আসছে, তাহলে কি চেঞ্জ হয়েছে, এর বদলে এফ আসছে এখানে রেফারেন্সে। তাহলে আমরা কি করছি, এই যে এক্স অ্যাক্সিস বরাবর এখানে আমরা টেমপ্লেটগুলো রাখছি এবং এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আমরা রেফারেন্সগুলো রাখছি। ঠিক আছে, রেফারেন্সের যে বানানটা সেটা এখানে রাখছি আর টেমপ্লেটের যে বানানটা সেটাকে এখানে রাখছি। তাই দেখেন এখানেও বি, এখানেও বি, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানেও ই, এখানেও ই, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে দেখেন এফ, এখানে এ, সেম হলো না তাই না? এখানে এ আর এখানে এফ চেঞ্জ হয়ে গেছে আমাদের অ্যালফাবেটটা, তাহলে এখানে একটা সার্কেল দিব, সার্কেল দিয়ে মেনলি ডিনোট করা হয় চেঞ্জকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এখানে এখানে তো সার্কেল দিয়ে বুঝালাম যে এখানে একটা চেঞ্জ হয়েছে। এরপর এখানে ইউ, এখানেও ইউ সেম, এখানেও টি, এখানেও টি সেম, এখানেও ওয়াই, এখানেও ওয়াই সেম, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি একটা চেঞ্জ হয়েছে, তাই না? এই টেমপ্লেট আর রেফারেন্সের মধ্যে এটাই হচ্ছে মেনলি এডিট ডিস্টেন্স, অর্থাৎ আমাদের যে টেমপ্লেট দেওয়া থাকবে তার সঙ্গে আমাদের যে রেফারেন্স ওয়ার্ড দেওয়া থাকবে সেটার সঙ্গে ডিস্টেন্স কত বা সেখানে চেঞ্জ হয়েছে না ইনসার্ট হয়েছে না ডিলিট হয়েছে, এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মেন কাজ। যদি একটা চেঞ্জ যদি এখানে হয়েছে তাহলে ডিস্টেন্স হচ্ছে 1, যদি এখানে দুটো চেঞ্জ হতো তাহলে ডিস্টেন্স হতো 2, এরকম যে কারণে চেঞ্জ হবে তার ডিস্টেন্স হবে সেটা। সেটা একটা এক্সাম্পল গেল। দেখেন আমি এখানে টেমপ্লেটকে সেম রেখে আর একটা স্পেলিং নিছি, এখানে কি হচ্ছে দেখেন এখানেও বিউটি আছে আর রেফারেন্স হিসেবে দেওয়া আছে কি, অর্থাৎ টেমপ্লেট তো সেম থাকবে, টেমপ্লেটটা হচ্ছে মূল বানান আর রেফারেন্সটাই আমাদের সমস্যা, তাই না? রেফারেন্সে কি বলা আছে BEUTY, বানানটা হচ্ছে এইটা। তো আমি অ্যাজ ইউজুয়াল আবার একটা প্লট ড্র করে নিচ্ছি, এই সাইডে হচ্ছে সব টেমপ্লেটগুলো আর এই সাইডে হচ্ছে রেফারেন্সগুলো। তো টেমপ্লেটের যে বানানটা সেটা আমি এখানে লিখে নিচ্ছি এবং রেফারেন্সের যে বানানটা সেটা এখানে লিখে নিয়েছি। তাহলে দেখেন আবার যদি চেক করি, বি আর বি সেম, ই আর ই সেম, এরপর ইউ আছে, এখানে এ আছে। দেখেন এখানে কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে এই এটা কি এখান থেকে মিসিং না, BEAUTY দিলে তো বানানটা ঠিক হয়ে যেত তাই না? এখানে এ মিসিং, এই জন্য হচ্ছে এটাকে আমরা বলছি যে এ হচ্ছে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ই থেকে এ পর্যন্ত আমরা জাস্ট একটা এরকম ভাবে ড্র করছি, অর্থাৎ এটা কোথায় আছে, এই বরাবর আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি এটা ডিলিট হয়ে গেছে এই জায়গাটায়, এখানে একটা এ ইউজ হওয়ার দরকার ছিল, এখানে এটা ইউজ হয়নি এই জন্য এটা ডিলিট। এরপর দেখেন এটা ইউ, এদিক থেকেও ইউ সেম, এখান থেকে টি, এখান থেকে টি সেম, এখান থেকে ওয়াই, এখান থেকেও ওয়াই সেম, শুধু কি হয়েছে এখানে একটা এ মিসিং, এই জন্য হচ্ছে এ কে ডিলিট হিসেবে এখানে অ্যাসাইন করা হয়েছে বা এখানে লিখে দেবেন আপনারা এরকম ভাবে যে এই ওয়ার্ডটা হচ্ছে ডিলিট। তো যেহেতু একটা ওয়ার্ড ডিলিট হয়েছে তার এখানে ডিস্টেন্স হচ্ছে 1। আবার দেখেন সেম এক্সাম্পলটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কি যেখানে টেমপ্লেটে বিউটি আছে আর এখানে রেফারেন্সে
BEARUTY। দেখেন এই বানানটা যদি খেয়াল করেন, একটা ওয়ার্ড বেশি, তাই না? দেখেন বি সেম, ইও সেম, এ সেম, এখানে ইউ সেম, টিও সেম, ওয়াইও সেম, জাস্ট কি অ্যাড হয়েছে, একটা আর অ্যাড হয়েছে, তাই না? তো এই জিনিসটাই আর কি। তো আমরা আবার অ্যাজ ইউজুয়াল প্লট এঁকে সেখানে হচ্ছে টেমপ্লেট লিখে নিলাম, টেমপ্লেটের যে ওয়ার্ডগুলো সেটা লিখে নিলাম, আর রেফারেন্সের যে ওয়ার্ডগুলো সেটা এই বরাবর লিখে নিলাম, ওয়াই বরাবর। তাহলে আবার কি হচ্ছে, বি মিলতেছে, হ্যাঁ মিললো, ইও মিলছে, এও মিলছে। এখন দেখেন আর কি এখানে আছে? আর নাই, তাই না? দেখেন এখানে হচ্ছে 6টা ওয়ার্ড, 1 2 3 4 5 6। এখানে কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ড। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি আর হচ্ছে ইনসার্ট হয়েছে এখানে, কারণ এখানে তো আর নাই, মেন বানান যেটা। এই জন্য আর কে আমরা কি করছি, এখান থেকে অর্থাৎ এর থেকে আর হচ্ছে ইনসার্ট হয়েছে, যেটা হচ্ছে এখানে নাই। এই জন্য এর থেকে আর পর্যন্ত আমরা একটা লম্বা দাগ দিছি এবং এটাকে বুঝাইছি যে ইনসার্ট। ডিলেটকে কিভাবে বুঝাবো, যে এই বরাবর যদি সোজা বরাবর যাই ওই রো বরাবর, তাহলে বুঝাবো ডিলিট। আর যদি ইনসার্ট বোঝাতে হয় তাহলে আমরা উপরের দিকে সেটাকে বোঝাবো, যে হ্যাঁ উপরের দিকে লাইন দিয়ে বোঝাবো এটা ইনসার্ট হয়েছে। তাহলে আর মানে আর কোনো চেঞ্জ তো নাই। তাহলে আর পরে কি আছে? ইউ। এখানে দেখেন ইউ আছে, এখানেও দেখেন ইউ আছে, টি আছে, এখানেও টি আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে। আর কোনো চেঞ্জ নাই, তাই না? তাহলে এখানে ইনসার্ট হচ্ছে কে? শুধুমাত্র আর ইনসার্ট হচ্ছে। এখানে একটা ইনসার্ট হয়েছে, যেন ডিস্টেন্স হচ্ছে এটার 1। আর একটা লাস্ট এক্সাম্পল দেখি এর ডিস্টেন্সের ক্ষেত্রে। আমাদের সেম টেমপ্লেটটাই দেওয়া আছে বিউটি, আর রেফারেন্স দেওয়া আছে BEFUFTY। তা আমরা সেম ভাবে কি করলাম, বিউটিটাকে এখানে লিখে নিলাম, আর এই যে রেফারেন্সের ওয়ার্ডটা BEFUFTY এটাকে এখানে লিখে নিলাম। তাই দেখেন আবার কি করে ম্যাচ করবো, এখানে বি বি মিলছে, ই আর ই মিলছে, এখানে দেখেন এফ, আর এখানে হচ্ছে এ, তাই না? কিন্তু দেখেন এখানে কয়টা ওয়ার্ড, 1 2 3 4 5 6টা। এখানে কয়টা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড। তাহলে এখানে কি এফ হচ্ছে ইনসার্ট হয়েছে, তাই না? তাহলে এখন কি হচ্ছে, এই বরাবর ই এর পরে একটা এফ ইনসার্ট হয়েছে, এরপরে কি হয়েছে, ইউ আসছে এখানে, আবার এখানে আসছে কি এ, তাই না? এখানে হচ্ছে ইউ এর পরিবর্তে এটা চেঞ্জ হয়েছে। এখানে হওয়ার কথা ছিল হচ্ছে এ, বাট এখানে আসছে ইউ, তাই না? কারণ মূল বানান তো এখানে বিউটির বানানে এখানে এ আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে বলবো এটা চেঞ্জ। এরপর দেখেন আবার যদি আগাই, এখানে কি আছে, এফ, আর এখানে আছে কি ইউ, তাই না? তো দেখেন এফ আর ইউ কি সেম ওয়ার্ড না, এখানে আবার চেঞ্জ দেখতে পাচ্ছি। তারপর টিও সেম, এখানে এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে। তাহলে কি দেখতে পেলাম আমরা, এখানে একটা এফ কে ইনসার্ট করা হয়েছে, কারণ যেহেতু এখানে 7টা ওয়ার্ড, এখানে হচ্ছে 5টা ওয়ার্ড, তাহলে এখানে এফ কে ইনসার্ট করছি আমরা। এফটা তো এই বানানের মধ্যে নাই, তাহলে দেখেন এই ইউ টি ওয়াই বি ই এগুলো তো আছে। আবার দেখেন এখানে কি হচ্ছে, এই পজিশনটাতে ইউ আছে, বাট আমাদের এই পজিশনটাতে যদি এফ কে বাদ দিই, অর্থাৎ এক্সট্রা যে ওয়ার্ডটা সেটাকে যদি বাদ দিয়ে আমরা বলি যে এর পজিশন 3 নাম্বার, এখানেও 3 নাম্বার পজিশন, যদি এফ কে বাদ দিই তাহলে 3 নাম্বার পজিশন হচ্ছে ইউ। এফ কে বাদ দিলে তাহলে এখানে কি হচ্ছে, ইউ আছে, এখানে এ আছে, আর কি চেঞ্জ হচ্ছে ওয়ার্ড, তাই না? এই জন্য চেঞ্জ ডিনোট করা হয়েছে। আবার দেখেন এখানে আর একটা এফ পাচ্ছি, আবার এই পজিশনে, অর্থাৎ এই এফ কে যদি আমি বাদ দিই, এখানকার ধরেন এই এফটা নাই, তাহলে এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন। তাহলে পজিশন 1 আর 2 দেখেন মিলে গেছে, এটাকে ধরেন বাদ, এটা নাই। তাহলে এরপরে কি 3 নাম্বার পজিশন হচ্ছে এইটা, 3 নাম্বার পজিশন এখানে ইউ আছে, 3 নাম্বার পজিশন এখানে এ আছে, তাহলে কি চেঞ্জ হয়েছে। আবার 4 নাম্বার পজিশন এখানে এফ আছে, 4 নাম্বার পজিশন এখানে ইউ আছে, তাহলে চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ চেঞ্জ। তাহলে চেঞ্জকে আমরা কি ডিনোট করি, রাউন্ড শেপ দিয়ে চেঞ্জকে ডিনোট করি, ইনসার্টকে হচ্ছে এরকম ভাবে লম্বা একটা লাইন দিয়ে ডিনোট করি, আর ডিলেটকে হচ্ছে আমরা এরকম একটা লাইন দিয়ে, একটা সিঙ্গেল লাইন দিয়ে জাস্ট রো বরাবর একটা ডিনোট করি, তাই না? জাস্ট যেটা হবে, চেঞ্জ হোক, ইনসার্ট হোক, ডিলিট হোক, সেটা লিখে দেবেন। যেহেতু এখানে 3টা জিনিস চেঞ্জ হয়েছে, দেখেন ইনসার্ট হয়েছে এবং 2টা ওয়ার্ড চেঞ্জ হয়েছে, তাহলে এই জন্য ডিস্টেন্স হচ্ছে এখানে 3। তো হোপফুলি আপনারা এডিট ডিস্টেন্সের যে কনসেপ্টটা সেটা বুঝতে পেরেছেন, তাহলে যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এই এফ কে ইনসার্ট হিসেবে নিলাম, এই এফ কে কেন ইনসার্ট হিসেবে নিলাম, কেন চেঞ্জ হিসেবে নিলাম? আপনি এটাকে চালু ধরতে পারেন। সেক্ষেত্রে কি হবে, এই পজিশনটা হয়ে যাবে কি চেঞ্জ, কারণ দেখেন যেটা আমি নর্মালি চিন্তা করি, এটা পজিশন 1 2 আর 3, এটা হচ্ছে পজিশন 1 2 আর 3, তাই না? তাহলে এখানে দেখেন এফ আছে 3 নাম্বার পজিশনে, যদি এটাকে ইনসার্ট হিসেবে না ধরতাম সেক্ষেত্রে, তাহলে 3 নাম্বার পজিশনে এফ, এখানে 3 নাম্বার পজিশনে এ, তাই না? তাহলে এখানে আপনি চাইলে এখানে ইনসার্টের জায়গায় চেঞ্জ দিতে পারতেন, কিন্তু আপনাকে এই জায়গাটাই কি করা লাগতো, এখানে ইনসার্ট হিসেবে দেখানো লাগতো, মানে যে কোনো একটা জায়গায় ইনসার্ট আপনাকে দেখানোই লাগতো। আমি এখানে দেখেছি, আপনারা চাইলে এই জায়গাটাও দেখাতে পারেন, কোনো সমস্যা না। এটাই আর কি। তো হোপফুলি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। তো এখন আসা যাক ডাইনামিক টাইম র্যাপিং বা ডিটিডাব্লিউ।
Dynamic time wrapping is a technique used to measure similarity between two sequences that may vary time or speed. অর্থাৎ টাইম আর স্পিডের উপর ডিপেন্ড করে যেটা সিকোয়েন্সের মধ্যে যে সিমিলারিটি মেজার করা হয় সেটা হচ্ছে ডাইনামিক টাইম র্যাপিং। তো এই ডাইনামিক টাইম র্যাপিংটা মেনলি ইউজ করা হয় সিগনেচার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে আমরা প্রতিটা সেল ভ্যালু, এই যেখানে একটা দেখেন এক্সাম্পল দেওয়া আছে, এই সেল ভ্যালুগুলো আমরা কীভাবে মানে ক্যালকুলেট করবো সেটার ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস মিন বটম লেফট আর ডায়াগোনাল কিনে চেক করতে হবে। সেটা কিরকম ভাবে? তো এই সূত্রটা মনে রাখেন, তার সাথে আমরা একটা এই এক্সাম্পলটা সলভ করি, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝে যাবো যে কীভাবে সলভ করতে হবে। তো এরকমভাবে আমাদের কোশ্চেনে টেমপ্লেটের মান দেওয়া থাকবে এবং রেফারেন্সের মান দেওয়া থাকবে, ঠিক আছে? তো টেমপ্লেটের যে মানগুলো, অর্থাৎ এই মানগুলো আমরা কি করব, এই বরাবর বসাবো, ঠিক আছে? আর রেফারেন্সের যে মানগুলো সেগুলো এই বরাবর বসাবো, ঠিক আছে? বসাই ফেললাম। তাহলে এদিক থেকেও এদিকে আসলে জিরো, এদিক থেকে এদিকে আসলে এখানে এই পয়েন্টটা জিরো। আচ্ছা, এখন কাজ কি? এই ঘরগুলোকে ফিল আপ করতে হবে। সেটা কিভাবে ফিল আপ করবো দেখেন। ফার্স্ট রোর কথা যদি চিন্তা করি, অর্থাৎ এই রোটা যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে, সেল হচ্ছে ইনিশিয়ালি জিরো, অর্থাৎ আমরা টেম্পারের সাথে রেফারেন্সকে মেজার করছি, তাই না? তাহলে টেমপ্লেট হচ্ছে ইনিশিয়ালি জিরো আর রেফারেন্স হচ্ছে আমাদের ইনিশিয়ালি টু। তাহলে জিরো মাইনাস টু করলে এখানে মাইনাস টু আসে, কিন্তু আমরা এই টেবিলে কখনোই নেগেটিভ মান নিব না, আমরা নেগেটিভ আসলে জাস্ট পজিটিভ মানটাকে এখানে নেব। তাহলে আমি এখানে টু লিখে দিলাম ইনিশিয়ালি। শুরুর জন্য জাস্ট পার্থক্য নিব। এই যে দেখেন সূত্র কিন্তু আমাদের ছিল যে শুধু পার্থক্য নিলে হবে না, আমাদেরকে মিনিমাম নিতে হবে বটম লেফট আর ডায়াগোনাল দিকে। কিন্তু শুরুর জন্য অর্থাৎ সেলের যে প্রথম ভ্যালুটা হবে তার জন্য জাস্ট মাইনাস করলেই হবে, পরবর্তী ভ্যালুর জন্য আমাদেরকে মানে মিনিমাম মানটা বের করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমরা টুকে নিয়ে নিলাম। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে পরের ভ্যালু জিরো আর টুর মধ্যে টু নিয়ে নিলাম আমরা এখান থেকে ক্যালকুলেশন করে, এই যে এই ক্যালকুলেশনটা আর কি। এরপরে কি, এখান থেকে থ্রি আর টু, এই যে সেল থ্রি টু, তাহলে থ্রি মাইনাস টু, এখানে আসছে কত, ওয়ান, এই যে ওয়ান। এখন দেখেন টু এল বলতে কি বোঝায়? এখানে টু বলতে আমরা বলছিলাম যে লেফটে আসবে। এখন দেখেন ইনিশিয়ালি আমি এটাকে কিন্তু ডায়াগোনালি বটম আর হিসেবে চেক করতে পারছি না। প্রথম রোটা হচ্ছে অনেক কি হবে, জাস্ট লেফট ভ্যালুগুলোকে নিয়ে কাজ করবো। সেটা কি হচ্ছে, প্রথম রোর ক্ষেত্রে থ্রি মাইনাস টু প্লাস আগের যে ভ্যালুটা, অর্থাৎ তিনের আগের যে ভ্যালু ছিল সেটা কত ছিল, দুই, তাই না? তাহলে থ্রি মাইনাস টু প্লাস টু, তাহলে ওয়ান প্লাস টু এখানে আসছে থ্রি, এখানে থ্রি হয়ে গেল। আবার কি চেক করবো, সিক্স আর টু, যে সেল সিক্স আর টু, তাহলে কি হবে সিক্স মাইনাস টু আর আগের ভ্যালুটা। এখন যদি আমরা এটাকে কাজ করছি, ধরেন এখানে কিছু নাই, তাহলে আগের ভ্যালু কোনটা ছিল, থ্রি, এই যে আমরা আগের স্টেপে থ্রি বের করছি, এর সাথে আমরা থ্রি যোগ করবো, ঠিক আছে? অর্থাৎ প্রথম রোটার ক্ষেত্রে এভাবে কাজ হবে। পরবর্তীতে আমরা ওই বটম লেফট আর রাইটটা চেক করবো, সরি ডায়াগোনাল, বটম লেফট আর ডায়াগোনালটা চেক করবো। আচ্ছা, তাহলে এখন কি হয়ে গেল, ফোর প্লাস থ্রি সেভেন হয়ে গেল, কারণ সেভেন হলো সিক্স মাইনাস টু হচ্ছে ফোর, আর এখানে হচ্ছে আগের ভ্যালুটা হচ্ছে তিন ছিল, তাহলে চার আর তিনে সাত, এখানে সাত লিখে দিলাম। তাহলে এখন পরবর্তী এটা কি, জিরো আর টু এর সাথে আমরা ডিস্টেন্স বের করবো। তাহলে জিরো মাইনাস টু করলে থাকছে টু, আর এখানে হচ্ছে আগের ভ্যালুটা জিরো আর টুর হচ্ছে এই ঘরটা, তাই না? তাহলে এই ঘরের আগের ঘর কোনটা ছিল, সেভেন, আমরা আগে সেভেন বের করছি, তাহলে এখন সেভেনকে যোগ করবো, তাহলে টু প্লাস সেভেন হচ্ছে এখানে নাইন হয়ে গেল। আবার কি হবে, সিক্স আর টু এর জন্য ডিস্টেন্স বের করবো, তাহলে সিক্স মাইনাস টু করলে ফোর, আর দেখেন সিক্স এর আগের ঘর কোনটা ছিল, এখানে নাইন, জিরোর ঘরটা নাইন পাইছি আমরা, এই যেখানে এখান থেকে চেক করতে পারেন। সেল যখন আমরা সিক্স টু নিয়ে কাজ করবো, তাহলে প্রিভিয়াস ভ্যালু কত ছিল, নাইন, তাহলে নাইন প্লাস ফোর, সিক্স মাইনাস টু করলে ফোর, তাহলে নাইন প্লাস ফোর করলে কত আসছে, থার্টিন, থার্টিনকে নিয়ে নিলাম। আর এবার চেক করবো কাকে, ওয়ান আর টু, এই সেল ওয়ান আর টুকে কাজ করবো, তখন কি হবে, ওয়ান মাইনাস টু প্লাস প্রিভিয়াস ভ্যালু কত ছিল, থার্টিন, তাহলে ওয়ান মাইনাস টু হচ্ছে ওয়ান, আর থার্টিন করলে আসছে হচ্ছে ফোরটিন, মানে যোগ করলে আর কি। কারণ এখানে আর সূত্র কোন কি ছিল দেখেন, এই যে সূত্র ছিল মাইনাস করতে হবে, দেন সেখান থেকে মিনিমাম মানটাকে যোগ করতে হবে, তাই না? জাস্ট ওই জন্য যোগ করছি। তাহলে কি করবেন, প্রথম রোটা ফিল আপ করার ক্ষেত্রে, অর্থাৎ এই মানগুলো তো আমাদের কোশ্চেনে গিভেন ছিল, এই টেমপ্লেট, এটা হচ্ছে টেমপ্লেটের মান, এটা হচ্ছে রেফারেন্সের মান। তাহলে আমরা প্রথম রোটা নিয়ে কাজ করলাম, কি দেখতে পারলাম যে ইনিশিয়ালি হচ্ছে আমরা শুধুমাত্র মাইনাস করছি, আর কোনো কিছু কাজ করিনি। এরপরে পরবর্তী যে সেলগুলো সেগুলোকে ফিল আপ করার জন্য কি করছি, আমরা দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মাইনাস করছি, করার পরে প্রিভিয়াস যে ভ্যালু ছিল, অর্থাৎ এটার জন্য যখন সেল থ্রিটার জন্য ক্যালকুলেশন করতাম, টু ছিল প্রিভিয়াস ভ্যালু, এই জন্য টু যোগ করছি। এই যে দেখেন ওয়ান প্লাস টু, থ্রি মাইনাস টু করলে ওয়ান, এখানে ওয়ান প্লাস টু করলে থ্রি আসছে।
এই জন্য 3 লিখলাম। আবার যখন 6 আর 2 এর জন্য ডিস্টেন্স বের করছিলাম তখন কি হচ্ছিল, 6 - 2 করলে আসছে 4, আর কি হচ্ছে প্রিভিয়াস ভ্যালু কত ছিল 3, এই জন্য হচ্ছে আমাদের প্রিভিয়াস ভ্যালুকে আমরা নিলাম 3। তাহলে 4 + 3 করলে 7। এরকম ভাবে জাস্ট প্রথম রোটার কাজ আমাদের হয়ে গেল। এরপর যখন আমরা সেকেন্ড রো নিয়ে কাজ করব, দেখেন তখন কিন্তু আমরা ইচ্ছা করলে বটমে আসতে পারছি, ডায়াগোনালি একটা মান পাচ্ছি, আবার ইচ্ছা করলে ইয়েতে যেতে পারছি, লেফটে যেতে পারছি, তাই না? এই জিনিসটাই আর কি। তো দেখেন আমি কি বলছিলাম যে ইনিশিয়াল সেলটা হচ্ছে আমাদের কি হবে, জাস্ট মাইনাস করতে হবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ইনিশিয়াল ইয়েটা কত, 0 আর 5, তাই না? তাহলে 0 আর 5 যোগ করলে মাইনাস করলে কত হচ্ছে, 5 থাকছে। আর বটমে কি আছে, এখানে তো লেফটে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ লেফটে হচ্ছে আমাদের একটা কোশ্চেনে গিভেন, আমরা অন্য কোনো মান নিতে পারবো যেগুলো গিভেন মান সেগুলো বাদে। তাহলে এখানে আর যেহেতু এই সাইডে যাওয়ার কোনো ওয়ে নাই, বটমে যেতে পারলাম, আর লেফটে যাওয়ার তো কোনো ওয়েই নাই, কারণ হচ্ছে আমরা ইয়ে করতে পারছি না, মানে এই মানগুলো তো পরে বের করবা, আমরা প্রথমে কাজ করছি এই মানটাকে নিয়ে, অর্থাৎ এই বরাবর আর এই বরাবর। তাহলে এই জন্য হচ্ছে জাস্ট নিচে যাওয়া যাচ্ছে, ধরেন এই মানগুলো নাই, তাই না? তাহলে শুধুমাত্র এখানে যাওয়া ছাড়া কোনো উপায় আছে, উপায় তো নাই। এই জন্য হচ্ছে 5 + 2 করলে আমরা পাচ্ছি কত, 7। তাহলে 7কে এখানে লিখে নিলাম। এখন দেখেন তাহলে 0-র সঙ্গে 5-এর ডিস্টেন্স তো হয়ে গেল, এখন কি 3-র সাথে 5-এর ডিস্টেন্স, এই যে সেল 3 আর 5, তাহলে 3 - 5। আর এখানে মিনিমাম কোনটা হবে, দেখেন যদি আমি এটাকে চিন্তা করি এই ঘরটাকে নিয়ে, তাহলে এই ঘরের ইয়েটা কি ছিল, দেখেন বটমে ছিল হচ্ছে 3, ডায়াগোনালে ছিল হচ্ছে 2, আর লেফটে ছিল হচ্ছে 7, তাই না? তাহলে কি হচ্ছে, এর মধ্যে মিনিমাম কোনটা, 3, 2 আর 7-এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। দেখেন আমরা এটা চেক করছি, বটম, ডায়াগোনাল আর লেফট, সূত্রে দেখেন এটাই লেখা আছে, এই যে বটম লেফট ডায়াগোনাল, তারপরে যেভাবে বের করা গেল বটম ডায়াগোনাল লেফট, বটম লেফট ডায়াগোনাল, যেটা একই কথা। তাহলে দেখেন এই তিনটা ভ্যালুর মধ্যে মিনিমাম হচ্ছে 2, তাই না? তাহলে এই যে আমরা 3 - 5 এর জন্য যে 2 পেলাম, এই 2 এর সাথে এখন কি করবো, এখানে মিনিমাম পাচ্ছি 2, এই যে মিনিমাম 2। তাহলে এখানে আমরা 2টাকে যোগ করবো, যেহেতু মিনিমাম কিনে কাজ করতে হবে আমাদের, তাহলে 2 + 2 করলে এখানে কত আসছে, 4 আসছে। ঠিক আছে, তাহলে 3 আর 5-এর জন্য তো ক্যালকুলেশন করা হয়ে গেল, এখন আমরা কি করবো 6 আর 5-এর জন্য ক্যালকুলেশন করবো। তাহলে সেল 6 আর 5 করলে কি হবে, 6 - 5, এখানে আসছে কত 1, প্লাস মিনিমাম কি করব, মিনিমাম হচ্ছে এই ঘরের মানে এই সেলের জন্য তার বটম কোনটা, এই সেলের জন্য সাপোজ এখানে 4 নাই, ধরেন এখানে 4 নাই, তাহলে বটম হচ্ছে 7, ডায়াগোনাল হচ্ছে 3, আর লেফট হচ্ছে 4। তাহলে 3, 4 আর 7 এর মধ্যে 3 হচ্ছে মিনিমাম। তাহলে এখন আমরা এই 1 এর সাথে দেখেন যেখানে 7, 3 আর 4 এর মধ্যে 3 হচ্ছে মিনিমাম, এই জন্য এই 6 - 1 করলে 6 - 5 করলে 1, আর এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে 3, এই জন্য 1 + 3 করলে এখানে 4 পাচ্ছি, এই জন্য এখানে আমরা 4 লিখলাম। ক্লিয়ার? এরপরে দেখেন এখানে 0, এখানে 2, সরি 2 তো না 5, আমরা 5 কিনে কাজ করছি, 0 আর 5। তাহলে এখানে 0 আর 5 করলে 0 - 5 করলে 5ই থাকছে। আর মিনিমাম এখানে দেখেন যদি এই 0-র জন্য চিন্তা করি, এই ঘরটার জন্য সাপোজ এখানে কিছু নাই, তাহলে এর নিচে এই ঘরটার এই সেলটার নিচে কি আছে, বটমে, বটমে আছে 9, ডায়াগোনাল আছে 7, আর লেফটে আছে 4। তাহলে মিনিমাম অবশ্যই 4। তাহলে আমরা কি করবো 5 - 0 করলে 5 থাকছে, আর এখানে যেহেতু মিনিমাম হচ্ছে 4, এই জন্য হচ্ছে আমরা 5 + 4 এখানে এই ঘরটাতে 9 বসিয়ে দিব। আবার সেম ভাবে কি হবে, আমরা 6 আর 2 এর জন্য 6 আর 5 এর জন্য কাজ করবো। তাহলে 6 - 5 করলে কত আসছে, এখানে 1 আসছে। তো এই যে দেখেন সাপোজ এই ঘরটাতে কিছু নাই, আমরা এখন 6 কিনে কাজ করছি, 6 আর 5, তাই না? এখান থেকে 6, এখান থেকে 5 আসছে। সাপোজ এখানে কিছু নাই, তাহলে বটমে কি আছে 13, ডায়াগোনাল কি আছে 9, লেফটে কি আছে 9। তাহলে দেখেন আমাদের লেফট আর ডায়াগোনাল কিন্তু সেম, যে কোনো একটা নিলেই হয়েছে। তা আমি এখানে সাপোজ ডায়াগোনালটা নিছি, তাহলে 1 + 9 করলে এখানে 10 আসছে, তাই না? আচ্ছা, এরপরে কাজ কে বাকি আছে 1 আর 5। 1 আর 5 এর মধ্যে 1 - 5 করলে এখানে 4 আসছে, কারণ আমি বলছিলাম নেগেটিভ মান নেওয়া যাবে না, জাস্ট পজিটিভ ভ্যালুটা নিতে হবে, নেগেটিভ মান আসলে পজিটিভ মানটাকে নিব। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যদি মনে করেন যে 1 আর 5 এর এখানে এই 14টা নাই, আর এটা তো উত্তর, এই উত্তরটা আসার আগে কি ছিল, এখানে ফাঁকা ছিল ঘরটা, তাই না? তাহলে নিচে কি আছে, বটমে আছে 14, ডায়াগোনাল আছে 13, আর লেফটে আছে 10। তাহলে মিনিমাম কি, মিনিমাম অবশ্যই 10। তাহলে এখানে 1 - 5 করলে আসছে 4, আর এখানে দেখেন 14, 13 আর 10-এর মধ্যে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে 4, তাই না? তাহলে 10 আর 4 যোগ করলে কত হচ্ছে 14, এই জন্য আমরা এখানে 14 রেখে দিলাম। এরকম ভাবে একটা একটা ঘর করে আগাবেন এবং তার ডায়াগোনাল লেফট আর বটম চেক করবেন, সেই মানটাকে যেটা মিনিমাম হবে সেটাকে বসাবেন। তবে আরেকটা কথা বলে রেখেছি, ইনিশিয়ালে কিন্তু জাস্ট কি হবে, জাস্ট বটমটাই হবে। যেমন ধর এখানে যদি চিন্তা করেন
তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু ফাঁকা এই মুহূর্তে, তাই না? যখন আমরা 0 আর এই 2 কিনে কাজ করবো তাহলে এই ঘরটা ফাঁকা না? তাহলে এই ঘরটা ফাঁকা যখন আসে তখন কি করব, আমরা এই 0 আর 2 সাথে কি করবো, জাস্ট নিচেই তার অপশন আছে, রাইটে যাওয়ার কোনো অপশন, সরি লেফটে যাওয়ার কোনো অপশন নাই, কারণ এটা তো আমাদের কোশ্চেনে গিভেন মান। এই জন্য হচ্ছে কি করবো, আমরা এই পর্যায়ে লেফটে দেখবো, লেফটে করবো 7, 0 মাইনাস 2 করলে 2 থাকছে, আর এখানে যোগ করলে কত 7 যোগ করলে 7, 2 আর 7 হচ্ছে 9 হচ্ছে। দেখেন আমরা এখানে 9 লিখছি। আচ্ছা, এরপর যদি এই ঘরটা খেয়াল করেন, এখানে হচ্ছে কি হবে 3 আর 2, তাই না? তাহলে 3 আর 2 এর জন্য দেখতে পাচ্ছি, যদি এই ঘরটার জন্য চিন্তা করি তাহলে কি হচ্ছে, এখানে বটমে আছে 4 এবং লেফটে আছে হচ্ছে কি বলে 7, সরি লেফটে আছে হচ্ছে এখানকার যে মানটা 9, এই যে 9, আমরা এখানে তো 9 বের করছি থার্ড রোতে। এই যে 2 প্লাস 7 করার পরে 0 আর 2 কে যখন কাজ করছিলাম, 0 আর 2 কে কাজ করতে তখন আমাদের কি আসছে, 0 মাইনাস 2 করে 2, আর নিচের মানটা ছিল 7, তাহলে 0 2 আর 7 হচ্ছে 9। আচ্ছা, এরপর এখানে কি হচ্ছিল 3, যখন 3 আর 2 কে নিয়ে কাজ করছিলাম, 3 আর 2 কে নিয়ে, তখন কি হচ্ছে 3 মাইনাস 2 করলে এখানে 1 আসছে, আর মিনিমাম যদি খেয়াল করে দেখেন এটার ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে 3 আর 2, তাহলে কি হচ্ছে বটমে আছে কত 4, ডায়াগোনাল আছে কত 7, আর লেফটে আছে 9, তাহলে 9 7 আর 4 এর মধ্যে 4 মিনিমাম, তাহলে এখানে 3 মাইনাস 2 করলে 1, আর এখান থেকে হচ্ছে 4 মিনিমাম, মিনিমাম হচ্ছে 4, তাহলে কি হচ্ছে 1 প্লাস 4 করলে এখানে 5 আসছে, জন্য 5 লিখছি। আবার যখন চেক করবো এটার জন্য, মানে অর্থাৎ 6 আর 2 এর জন্য, এখানে 6 আর 2 এর জন্য কি হবে 6 মাইনাস 2 করলে এখানে আসছে 4। আবার চেক করব এই ঘরটার জন্য, তার বটম, ডায়াগোনাল আর লেফট, তাহলে বটমে কি আছে 4, ডায়াগোনাল আছে 4, এখানে লেফটে আছে 5, তাহলে 4 আর 4 কি সেম, ডায়াগোনাল আর লেফট যেখানে এখানে রিলেই হয়েছে, আর 6 মাইনাস 2 করলে অটোমেটিক 4 আসছে, 6 মাইনাস 2 করলে 4, আর এখানে যেহেতু দুটোই 4, যেখানে একটা নেবেন, হয় বটম নেবেন আর ডায়াগোনাল নেবেন, তাহলে 4 প্লাস 4 করলে এখানে 8 আসছে, 8 লিখে দিলাম। যখন 0 আর 2 যোগ নিয়ে কাজ করব, সেলকে নিয়ে কাজ করব, তখন কি হবে, আবার বটম, লেফট আর ডায়াগোনাল, তাহলে কি হবে 0 আর 2 মাইনাস করলে 2 থাকছে, আর এখানে মিনিমাম কত হবে, যদি 0 কে নিয়ে চিন্তা করেন, এই ঘরটা সাপোজ ফাঁকা, তাহলে কি হচ্ছে বটমে কি আছে 9 আছে, ডায়াগোনাল 4 আছে, এবং আমাদের লেফটে হচ্ছে 8 আছে, তাহলে 8 4 9 এর মধ্যে 4 অবশ্যই মিনিমাম, তাহলে এখানে 0 মাইনাস 2 করলে 2 থাকছে, এখানে হচ্ছে 4, তাহলে 2 প্লাস 4 করলে 6, এখানে আমরা 6 লিখে দিলাম। এরকম ভাবে বাকি ঘরগুলো ফিল আপ করে দিবেন, এই যেখানে করা আছে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করছি ইজি ভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার জন্য। তো দেখেন আমি যদি একবার রিক্যাপ করি, ইনিশিয়াল অবস্থায় কি হচ্ছিল, ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানকার রেফারেন্সের মানগুলো এবং এগুলো হচ্ছে টেমপ্লেটের মানগুলো লিখে নিলাম। এরপরে কি হচ্ছিল, আমরা জাস্ট প্রথম ধাপে কি করলাম, এই দুটো সেলকে মাইনাস করলাম, কারণ এখানে তো লেফটে যাওয়ার বটমে আসার কোনো ওয়ে নাই, তাই না? এই জন্য জাস্ট মাইনাস করলাম, যে মানটা আসছে সেটা বসিয়ে দিলাম। এরপর যখন আমরা পরবর্তী রো মানে পরবর্তী ভ্যালুকে নিয়ে কাজ করছিলাম, তখন কি হচ্ছিল, এই দুটা ভ্যালুকে আমরা মাইনাস করছিলাম, এই 3 মাইনাস 2, 3 মাইনাস 2 কে মাইনাস করছিলাম, আর লেফটে কে ছিল, যেহেতু বটমে বা ডায়াগোনালে কোনো ওয়ে নাই, সেই জন্য ডায়াগোনাল ওয়ে বলতে এটা তো আমাদের গিভেন মান, গিভেন মানকে দিয়ে আমরা কোনো কাজ করবো না, তাই না? এই জন্য যেহেতু কোনো ওয়ে নাই, জাস্ট আমরা লেফটে ভ্যালুটাকে যোগ করে দিব। দেখেন সবগুলোর সাথে জাস্ট মাইনাস করছে, লেফটে ভ্যালু যোগ করছে, কারণ ইনিশিয়ালি আমাদের বটমে কিংবা এটা যাওয়ার কোনো ওয়ে নাই, ডায়াগোনাল যাওয়ার কোনো ওয়ে নাই, সেই জন্য যখন এই ঘরটা ফিল আপ হয়ে গেল, তখন কি হচ্ছে, আমরা আবার নেক্সট ধাপে যাচ্ছি, এবং এই জিরোর সাথে তখন আগে 2 কিনে কাজ করছিলাম, এখন জিরোর সাথে 5 কিনে সেকেন্ড রোর কাজ করছি, তাই না? তাহলে কি হবে দেখেন, যখন আমরা এখানে এটার সঙ্গে ডিস্টেন্স মেজার করবো, তাহলে মাইনাস করবো, করার পরে এটার সঙ্গে তো লেফটে যাওয়ার কোনো ওয়ে নাই, ডায়াগোনালিও কিছু নাই, তাহলে শুধু বটমে যাওয়ার ওয়ে আছে, তাই না? তাহলে বটমে যাচ্ছি, তাহলে বটমে পাচ্ছি হচ্ছে 2, তাহলে 5 প্লাস 2 করলে এখানে আসছে 7, এই জন্য 7 লিখে দিলাম। যখন পরবর্তী ধাপে যাচ্ছি, তখন দেখেন এই 3 আর 5 এর জন্য, তখন 3 5 মাইনাস করলে 2 থাকছে। দেখেন যখন এই ঘরটা যখন চিন্তা করে দেখি, তখন দেখতে পাচ্ছি বটমে আসতে পারছি, লেফটে যেতে পারছি, আবার ডায়াগোনাল চেক করতে পারছি, তাই না? এই যে দেখেন এখন কিন্তু আমরা তিনটা ওয়ে পেয়ে গেছি, এখান থেকে আমরা মিনিমাম যে মানটা সেটাকে নিয়ে জাস্ট আমাদের যে মাইনাস ভ্যালুটা, মানে মাইনাস করার পর যে ভ্যালুটা পাবো তার সঙ্গে যোগ করে দিলেই যে মানটা হবে সেটাকে আমরা এই ঘরে বসিয়ে দিব। আবার যখন পরবর্তী ঘরে যাচ্ছে, আবার পরবর্তী ভ্যালুর সাথে আবার যখন এটার ডিস্টেন্স মেজার করছি, তখন কি হচ্ছে, আবার বটম, ডায়াগোনাল আর লেফট সব চেক করবো, যেটা মিনিমাম তার সঙ্গে মাইনাস করার পর যে মানটা সেটা যোগ করে দিব। জাস্ট এরকম ভাবে সূত্রতে মান বসাবেন এবং সলভ করবেন। জাস্ট এটাও খেয়াল রাখবেন যে আপনি কোন জায়গায় যেতে পারছেন, বটমে আসতে পারছেন না লেফটে যেতে পারছেন, নাকি হচ্ছে ডায়াগোনাল দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই খেয়াল করেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যে আমরা
ইয়ে টেমপ্লেটের যে মানটা এবং রেফারেন্সের যে মানটা এটাকে নিয়ে কিন্তু বটম বা ডায়াগোনাল হিসাব করতে পারবো না। আমরা অবশ্যই যে ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করার পরে পাবো সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন স্টেপগুলো। তো সবগুলো স্টেপ সেম ওয়েতে সলভ করার পরে আপনি একটা এরকম টেবিল পাবেন। কারণ এখান থেকে অনেক কোশ্চেনে বলবে যে এই টেবিলটার পরে মানে ডাইনামিক টাইম ট্র্যাকিং অ্যাপ্লাই করার পরে এখান থেকে অপটিমাল পাথ কোনটা সেটা খুঁজে বের করতে। আবার দেখেন সেম ওয়ে ফলো করতে হবে। আমরা একদম টপ সাইডে যাব এবং টপের রাইট সাইড থেকে শুরু করবো। ইনিশিয়াল এখানে হচ্ছে কত আছে 9, এই সাইড থেকে একদম শুরু করবো 9। তাহলে 9-এর সাথে যদি খেয়াল করি বটম লেফট আর ডায়াগোনাল, তাহলে কি হচ্ছে বটমে দেখতে পাচ্ছি 11, এখানে তারপরে হচ্ছে লেফটে দেখতে পাচ্ছি 10 আর ডায়াগোনাল হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে মিনিমাম, এই জন্য আমরা 9 থেকে 7-এ আসলাম। আচ্ছা, এরপরে 7-এর পরে যদি আবার চেক করি 7-এর জন্য তার বটম কোনটা 10, তার লেফট হচ্ছে 11 আর তার ডায়াগোনাল হচ্ছে 6 7-এর জন্য, তাই না? 10 11 আর 6, তাহলে 6 হচ্ছে মিনিমাম, এই জন্য আমি 7 থেকে আবার 6-এ আসলাম। এখন যদি 6-এর জন্য চিন্তা করি তাহলে বটম হচ্ছে 9, লেফট হচ্ছে 8 আর ডায়াগোনাল হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে মিনিমাম, এখানে আমি 4-কে নিলাম। আর যদি এটার জন্য চিন্তা করি বটম হচ্ছে 7, লেফট হচ্ছে 4 আর ডায়াগোনাল হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে মিনিমাম, 4 3 7-এর মধ্যে 3-কে নিলাম। আর যদি আবার এটাকে চেক করি বটম তো যাওয়ার কোনো মানে বটম তো আমাদের টেমপ্লেট হলো, এখান থেকে আর কোনো ওয়ে নাই যাওয়ার, তাহলে লেফটে কে আছে 2 আছে, ডায়াগোনালেও কেউ নাই, তাই না? তাহলে আমরা 3 থেকে 2-তে গেলাম। তাহলে 9 7 6 4 3 2, এটা হচ্ছে আমাদের অপটিমাল পাথ। তো হোপফুলি আপনারা এই ডিটিডাব্লিউর যে ম্যাথটা, ডাইনামিক টাইম র্যাপিং এর যে ম্যাথটা সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ট্রাই করেন একটু ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু খুব ইজিলি এটাকে স্টেপ বাই স্টেপ আপনারা সলভ করতে পারবেন। তবে খুব কেয়ারফুল থাকবেন যাতে মানে কোথায় যাচ্ছেন, লেফটে যাচ্ছেন, বটমে যাচ্ছেন না রাইটে যাচ্ছেন সেটা মাথায় থাকে, এবং অবশ্যই সেটার জন্য টেমপ্লেট বা রেফারেন্সের ভ্যালুর সাথে ম্যাচ না হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবেন তাহলেই হবে। আচ্ছা, তো আমরা ডাইনামিক টাইম কিন্তু দেখলাম, এখন হচ্ছে আমরা দেখব ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং বা ডিটিএম যেটাকে বলা হয়। ডিফর্মেবল ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং অ্যালাউস দ্য টেমপ্লেট টু চেঞ্জ শেপ, বা আমরা ইমেজের শেপ চেঞ্জ করতে পারি টু ম্যাচ দ্য অবজেক্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্টের সাথে কোনো টেমপ্লেটকে ম্যাচ করতে গেলে আমরা যদি সেই টেমপ্লেটটার বা সেই অবজেক্টটার শেপ চেঞ্জ করি বা ডিফর্ম করি, সেটাই হচ্ছে মেনলি ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং। ইট ক্যান হ্যান্ডেল ভ্যারিয়েশন ইন শেপ সাইজ অর রোটেশন। আমরা এই ডিফর্মেবল টাইমিং ডিটিএম ইউজ করে আমরা বিভিন্ন ধরনের শেপকে, বিভিন্ন ধরনের সাইজকে বা বিভিন্ন ধরনের রোটেশনকেও হ্যান্ডেল করতে পারবো। তো এই ডিটিএমটা মেনলি ইউজ করা হয়েছে মেডিকেল ইমেজের ক্ষেত্রে, যেমন ধরনের বিভিন্ন ধরনের অর্গানের সেগমেন্টেশন যদি চিন্তা করে থাকি, এক একটা অর্গান এক রকমভাবে কাজ করে, এক একটা জিনিসের ছবির প্যাটার্ন এক রকম, সিকোয়েন্স এক রকম, শেপ এক রকম, এই জিনিসটাকে মেনলি মানে আইডেন্টিফাই করার জন্য আমরা মেডিকেল টার্মে এই ডিটিএমটাকে ইউজ করে থাকি বা ডিফর্মেবল টাইম ম্যাচিং, টেমপ্লেট ম্যাচিং আর কি। তো হোপফুলি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে জিনিসটা কীভাবে কাজ করে, বিভিন্ন ধরনের শেপকে নিয়ে কাজ করে, চেঞ্জ যেগুলো ডিফর্ম করা হয় সেগুলোকে নিয়ে কাজ করা হয়। তো অ্যাট এ গ্লান্স যদি বলতে চাই যে আমাদের 4টা যে অ্যালগরিদম দেখলাম আমরা, বেলম্যানস প্রিন্সিপাল অ্যালগরিদম, এডিট ডিস্টেন্স, ডিটিডাব্লিউ এবং ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং, এই 4টার মধ্যে যদি বেসিক ডিফারেন্স বা কম্পারিজন করতে চাই তাহলে দেখেন কি হবে। আমাদের এই বেলম্যানটা কি টাইপের ছিল, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল বা থিওরি আকারে ছিল, এডিট ডিস্টেন্সটা হচ্ছে একটা অ্যালগরিদম, ডিটিডাব্লিউটা হচ্ছে একটা অ্যালগরিদম, ডিফর্মেবল ম্যাচিংটা হচ্ছে একটা ম্যাচিং টেকনিক। আচ্ছা, এটা মেনলি হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল একটা পার্ট আর কি। আর মেন আইডিয়াটা কি, বেলম্যানের জন্য কি হচ্ছে অপটিমাল সলিউশন খুঁজে বের করা হচ্ছিল অপটিমাল সাব সলিউশনের মাধ্যম দিয়ে। এডিট ডিস্টেন্সে কি করা হচ্ছিল, মিনিমাম অপারেটরকে দিয়ে স্ট্রিংকে কনভার্ট করার যে ওয়েটা, অর্থাৎ আমরা একটা টেমপ্লেটের সাথে একটা রেফারেন্সের যে বানানটা সেটাকে চেক করছিলাম যে কোন কোন স্পেলিংটার মানে বানানটা যে ভুল কিনা সেটা চেক করছে, যে কোন কোন ওয়ার্ডগুলো ম্যাচিং হয়েছে, কোন কোন ওয়ার্ডগুলো ম্যাচিং হয়নি, সেখানে কি ইনসার্ট হয়েছে, ডিলিট হয়েছে নাকি চেঞ্জ হয়েছে, এই জিনিসটা আমরা খুঁজে দেখছিলাম স্ট্রিং এর মধ্যে, তাই না? এটা হচ্ছে মেন গোল এডিট ডিস্টেন্সের। ডিটিডাব্লিউ ক্ষেত্রে আমরা যে ম্যাথটা দেখলাম সেটা টাইম সিরিজ নিয়ে কাজ করে বা সিগন্যালকে নিয়ে কাজ করে। আর ডিফর্মেবল ম্যাচিংটা হচ্ছে ইমেজ বা ইমেজের শেপ নিয়ে বা বিভিন্ন অবজেক্টের শেপ নিয়ে কাজ করে থাকে। বেলম্যানস প্রিন্সিপালি কি করে থাকে, এটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং সাথে কাজ করে, এডিট ডিস্টেন্স ডাইনামিক প্রোগ্রামিং কাজ করে, এবং ডিটিডাব্লিউ এই তিনটাই, প্রথম তিনটা অর্থাৎ বেলম্যানস প্রিন্সিপাল, এডিট ডিস্টেন্স এবং ডিটিডাব্লিউ তিনটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং সাথে কাজ করে। আর ডিফর্মেবল ম্যাচিংটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন এবং জিওমেট্রির সঙ্গে কাজ করে থাকে। এরপর হচ্ছে বেলম্যানস বেলম্যানস প্রিন্সিপালটা হচ্ছে অপটিমাল স্ট্র্যাটেজি
আউটপুট হিসেবে দেয়। এডিট ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্সের জন্য দেয়। ডিটিডাব্লিউটা হচ্ছে ডিস্টেন্স প্লাস অ্যালাইনমেন্ট পাথ হিসেবে দেয়। এবং অ্যালাইনমেন্ট পাথ বলতে আমরা অপটিমাল পাথ খুঁজে বের করছিলাম, তাই না? ডিস্টেন্স মানে ডেটা পয়েন্টসগুলোর মধ্যে ডিস্টেন্স বের করছিলাম এবং সেই সাথে একটা অপটিমাল পাথ পাচ্ছিলাম, এই জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট পাথ বলা হয়েছে। আর ডিফল্ট এটা কি দেয়, আমাদের যে শেপটা সেটা কতটুকু ম্যাচ হয়েছে, বেস্ট ম্যাচ যে শেপটা সেটাকে দেয়। আউটপুট হিসেবে আমাদের বেলম্যানফোর্ড প্রিন্সিপালে যেটা ছিল সেটা হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেমের জন্য কাজ করে থাকে। আর এডিট ডিস্টেন্স হচ্ছে যেমন ধরেন যে স্পেলিং যেটা এখানে দেখেন ক্যাট বানান কি অ্যাকচুয়াল হচ্ছে ক্যাট, CAT ক্যাট, তাই না? কিন্তু এখানে যদি বানানটা এরকম হতো CUT, তাহলে কি হচ্ছে, আমাদের পুরো বানানটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট একটা ইউ ইউ হচ্ছে এর জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এখানে এ হওয়ার কথা এখানে চেঞ্জ হয়ে ইউ হয়ে গেছে, এই জিনিসটাই আর কি। এটা এরকমভাবে আউটপুট দেয়। তারপরে হচ্ছে ডাইনামিক টাইম র্যাপিং হচ্ছে স্পিচ সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং লাস্টে যেটা ডিফর্মেবল টেমপ্লেট ম্যাচিং সেটা হচ্ছে ফেস ডিটেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট। তা আপনারা এই থিওরিটিক্যাল পার্টটা পড়ে নেবেন, আমি দেখিয়ে দিলাম, তারপরে চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন একটা গ্লান্স মনে রাখার জন্য আর কি। তাই তো এটাই ছিল মেনলি আমাদের টেমপ্লেট ম্যাচিং এর বেসিক কনসেপ্ট এবং সেখান থেকে ম্যাথ। তো ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এক্সট্রিমলি সরি, বাট এখানে কিন্তু আমি অনেকগুলো টপিক্স দেখিয়েছি, একবারে 4টে অ্যালগরিদম দেখিয়েছি এবং সে থিওরিটিক্যাল পার্ট দেখিয়েছি। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে না পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাবো। চ্যানেলটা এখানে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।